21শে জুন। কসমস পত্রিকার জন্য প্রবন্ধটা কাল পাঠিয়ে দিলাম। শ্রীমান নকুড়চন্দ্রের আর কোনো খবর পাইনি। সে নিজে না দিলে আর কে দেবে খবর? আমার দিক থেকে খুব বেশি আগ্রহ দেখানোটাও ঠিক নয়, তাই ঠিকানা জানা সত্ত্বেও আমি তাকে চিঠি লিখিনি। অবশ্যই ইতিমধ্যে আমার দুই বন্ধু সন্ডার্স ও ক্রোলকে ব্যাপারটা জানিয়ে দিয়েছি। তারা দুজনেই গভীর কৌতূহল প্রকাশ করেছে। ক্রোল বলছে নকুড় বিশ্বাসকে ইউরোপে নিয়ে গিয়ে ডেমনস্ট্রেশনের জন্য খরচ সংগ্রহ করতে কোনো অসুবিধে হবে না। এমনকি টেলিভিশন প্রোগ্রাম ইত্যাদির জোরে নকুড় বিশ্বাস বেশ কিছু টাকা হাতে নিয়ে দেশে ফিরতে পারবে। আমি জানিয়ে দিয়েছি, মাকড়দাবাসীর কাছ থেকে উৎসাহের কোনো ইঙ্গিত পেলেই জানাবো। 24শে জুলাই। গত এক মাসে আমার প্রবন্ধটা সম্পর্কে 177টা চিঠি পেয়েছি পৃথিবীর বিভিন্ন দেশের বৈজ্ঞানিকদের কাছ থেকে। সবই অভিনন্দনসূচক। তার মধ্যে একটি চিঠি হলো এক বিরাট মার্কিন কেমিক্যাল কর্পোরেশনের মালিক সলোমন ব্লুমগার্টেনের কাছ থেকে। তিনি জানিয়েছেন যে আমার অন্তত 3টি আবিষ্কারের পেটেন্ট সত্ত্বেও তিনি কিনতে রাজি আছেন। তার জন্য তিনি আমাকে $75,000 দিতে প্রস্তুত। আবিষ্কার 3টি হলো অ্যানাইহিলিন পিস্তল, মিরাকিউরল বড়ি ও অমনিস্কোপ যন্ত্র। যদিও আমি প্রবন্ধে লিখেছিলাম যে এসব জিনিস কারখানায় তৈরি করা যায় না, সে কথাটা ব্লুমগার্টেন মানতে রাজি নন। তাঁর ধারণা একজন মানুষ নিজে হাতে যেটা তৈরি করতে পারে, যন্ত্রের সাহায্যে সেটা তৈরি না করতে পারার কোনো যুক্তি থাকতে পারে না। এসব ব্যাপারে চিঠি মারফত তর্ক করা বৃথা। তাই আমি জানিয়ে দিয়েছি যে ব্যক্তিগত কারণে আমি পেটেন্ট রাইটস বিক্রি করতে রাজি নই। $75,000-এও আমার লোভ লাগলো না দেখে সাহেবের না জানি কী প্রতিক্রিয়া হয়েছে। 17ই অগস্ট। আজ এক অপ্রত্যাশিত চিঠি। লিখছেন শ্রী নকুড়চন্দ্র বিশ্বাস। চিঠির ভাব ও ভাষা দুই অপ্রত্যাশিত, তাই সেটা তুলে দিচ্ছি। শ্রী ত্রিলোকেশ্বর শঙ্কু মহাশয়ের শ্রীচরণে শতকোটি প্রণামপূর্বক নিবেদন মিদং। মহাশয়, অধমকে যে আপনি স্মরণে রাখিয়াছেন সে বিষয়ে অবগত আছি। অবিলম্বে সাও পাওলো হইতে আমন্ত্রণ আপনার হস্তগত হইবে। আপনি সঙ্গত কারণেই উক্ত আমন্ত্রণ প্রত্যাখ্যান করিতে পারিবেন না। আপনার স্মরণে থাকিবে যে আপনি আমাকে অনুরোধ করিয়াছিলেন আপনার দাসানুদাস সেক্রেটারি রূপে আপনার সহিত বিদেশ গমনের জন্য। তৎকালে সম্মত হই নাই, কিন্তু স্বগৃহে প্রত্যাবর্তনের পর ক্রমে উপলব্ধি করিয়াছি যে সাও পাওলোতে আপনার পার্শ্বে উপস্থিত না থাকিলে আপনার সমূহ বিপদ। আমি গত কয়েক মাস অক্লান্ত পরিশ্রমে পিটম্যান পদ্ধতিতে শর্ট হ্যান্ড বিদ্যায় পারদর্শিতা লাভ করিয়াছি। উপরন্তু এটিকেট সম্পর্কে কতিপয় পুস্তক পাঠ করিয়া পাশ্চাত্য আদব কায়দা কিছুটা আয়ত্ত করিয়াছি। অতএব আপনি আমাকে আপনার অনুচর রূপে সঙ্গে লইবার ব্যাপারে কি স্থির করেন তাহা পত্রপাঠ জানাইলে বাধিত হইব। আপনি ভারতের তথা বিশ্বের গৌরব। সর্বোপরি আপনি বঙ্গ সন্তান। আপনার দীর্ঘ রোগমুক্ত নিঃসংকট জীবন আমাদের সকলেরই কাম্য। ইতি সেবক শ্রী নকুড়চন্দ্র বিশ্বাস। এখানে প্রশ্ন হচ্ছে, আমার সঙ্গে বাইরে যাবার ব্যাপারে হঠাৎ মত পরিবর্তনের কারণ যেটা বলেছেন নকুড়বাবু, সেটা কি সত্যি, নাকি এর মধ্যে কোনো গূঢ় অভিসন্ধি আছে? ভদ্রলোক কি আসলে গভীর জলের মাছ? চিঠির ভাব ও ভাষা কি আসলে আদিক্ষেতা? লোকটার মধ্যে সত্যি কতকগুলো আশ্চর্য ক্ষমতা আছে বলে এই প্রশ্নগুলো আসছে। অবশ্যই এখন এ বিষয়ে ভেবে লাভ নেই। আগে নেমন্তন্নটা আসে কিনা দেখা যাক, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। 3রা সেপ্টেম্বর। নকুড়বাবু আবার অবাক করলেন। আমন্ত্রণ এসে গেছে। আরও অবাক হয়েছি এই কারণে যে এ আমন্ত্রণ সত্যিই ঠেলা যাবে না।
সাও পাওলোর বিখ্যাত রাটানটান ইনস্টিটিউট একটা 3 দিন ব্যাপী বিজ্ঞান সম্মেলনের আয়োজন করেছেন, যেখানে বক্তৃতা, আলোচনা সভা ইত্যাদি তো হবেই। তাছাড়া সম্মেলনের শেষ দিনে ইনস্টিটিউট আমাকে ডক্টরেট উপাধি দিয়ে সম্মানিত করবেন। কসমসের প্রবন্ধই আসলে নতুন করে আমার খ্যাতি ছড়িয়ে দিয়েছে বিজ্ঞানের জগতে। সম্মেলনের কর্তৃপক্ষ যে শুধু আমার উপস্থিতি প্রার্থনা করেছেন তা নয়, আমার সবকটি ইনভেনশন এবং সেই সঙ্গে সেই সংক্রান্ত আমার গবেষণার কাগজপত্রের একটি প্রদর্শনী করবেন বলে প্রস্তাব করেছেন। এ ব্যাপারে দিল্লির ব্রাজিলীয় অ্যাম্বাসির সঙ্গে ভারত সরকার সব রকম সহায়তা করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। ইনস্টিটিউট জানিয়েছেন যে তাঁদের আতিথেয়তা 3 দিনেই ফুরিয়ে যাচ্ছে না, অন্তত আরও 7 দিন থেকে যাতে আমি ব্রাজিল ঘুরে দেখতে পারি সে ব্যবস্থাও কর্তৃপক্ষ করবেন। দুজনের জন্য থাকার এবং যাতায়াতের খরচ তাঁরা বহন করবেন। আমি যাব বলে টেলিগ্রাম করে দিয়েছি, আর এও জানিয়ে দিয়েছি যে আমার সঙ্গে থাকবেন আমার সেক্রেটারি মিস্টার NC বিশ্বাস। মাকড়দাতেও অবশ্যই চিঠি চলে গেছে। কনফারেন্স শুরু হচ্ছে 10ই অক্টোবর। এই 1 মাসের মধ্যে সব ব্যবস্থা করে ফেলতে পারবো বলে মনে হয়। সন্ডার্স ও ক্রোলকে খবরটা দিয়ে দিয়েছি। লব্ধ প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক হিসেবে দুজনেই সাও পাওলোতে আমন্ত্রিত হবেন বলে আমার বিশ্বাস। তবে নকুরবাবুর খবরটা জানিয়ে দেওয়া দরকার ছিল। তাকে নিয়ে এ যাত্রা বিশেষ মাতামাতি করা যাবে না সেটাও জানিয়ে দিয়েছি। ক্রোল নিজে অতিপ্রাকৃত ব্যাপার নিয়ে যথেষ্ট কৌতূহলী ও ওয়াকিবহাল। হোটেলের ঘরে বসে বিশেষ করে তার জন্য সামান্য ডেমনস্ট্রেশন দিতে নকুরবাবু নিশ্চয়ই আপত্তি হবে না। আমার আসন্ন বিপদের কথাটা সত্যি কি মিথ্যে জানি না। আমার মনে মনে একটা সন্দেহ হচ্ছে যে নকুরবাবুর নিখরচায় বিদেশ দেখার লোভটা সামলাতে পারেননি। আমি লিখেছি তিনি যেন রওনা হবার অন্তত 3 দিন আগে আমার কাছে চলে আসেন। তাঁর আদব কায়দার দৌড় কতটা সেটা একবার দেখে নেওয়া দরকার। ভাষা নিয়ে কোনো সমস্যা নেই। ইংরেজিটা মনে হয় ভদ্রলোক একরকম নিজেই চালিয়ে নিতে পারবেন। আর কোনো বিশেষ অবস্থায় যদি ব্রাজিলের ভাষা পর্তুগিজ বলার প্রয়োজন হয় তার জন্য তো আমিই আছি। ভারতবর্ষের ইতিহাসে পর্তুগিজদের ভূমিকার কথা মনে করে আমি 11 বছর বয়সে গিরিডির পর্তুগিজ পাদ্রী ফাদার রেবেলোর কাছ থেকে ভাষাটা শিখে নিয়েছিলাম। 2রা অক্টোবর। আজ নকুরবাবু এসেছেন। এই কমাসে ভদ্রলোকের চেহারায় বেশ একটা উন্নতি লক্ষ্য করছি। বললেন যোগব্যায়ামের ফল। ইতিমধ্যে কলকাতায় গিয়ে ভদ্রলোক 2টো স্যুট করিয়ে এনেছেন। সেই সঙ্গে শার্ট, টাই, জুতো, মোজা ইত্যাদিও জোগাড় হয়েছে। দাঁতনের অভ্যাস বলে নতুন টুথপেস্ট, টুথব্রাশ কিনতে হয়েছে। সুটকেস যেটা এনেছেন সেটা নাকি আসলে উকিল শিবরতন মল্লিকের। সেটি যে এনার কাছে কি করে এলো সেটা আর জিজ্ঞেস করলাম না। ব্রাজিলের জঙ্গল দেখতে যাবেন না? আজ দুপুরে খাবার সময় প্রশ্ন করলেন ভদ্রলোক। আমি বললাম 7 দিন তো ঘুরিয়ে দেখাবে বলেছে, তার মধ্যে অরণ্য কি আর একেবারে বাদ পড়বে? নকুরবাবু বললেন, আমাদের শ্রীগুরু লাইব্রেরিতে খোঁজ করে বরদা বাড়ুজ্যের লেখা ছবি টবি দেওয়া একটা পুরনো বই পেলাম ব্রাজিল সম্বন্ধে। তাতে লিখেছে ওখানকার জঙ্গলের কথা, আর লিখেছে সেই জঙ্গলে একরকম সাপ আছে যা কিনা লম্বায় আমাদের অজগরের ডবল। মোট কথা ভদ্রলোক খোশ মেজাজে আছেন। এখনও পর্যন্ত কোনো নতুন ক্ষমতার পরিচয় দেননি। সত্যি বলতে কি সে প্রসঙ্গ আর উত্থাপনই করেননি। ক্রোল ও সন্ডার্স দুজনেই সাও পাওলো যাচ্ছে বলে লিখেছে। বলা বাহুল্য দুজনেই নকুরবাবুকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। 10ই অক্টোবর, সাও পাওলো, রাত 11:30। সম্মেলনের প্রথম অধিবেশনে অংশগ্রহণ করে
কনফারেন্সের কর্ণধার প্রফেসর রড্রিগেজের বাড়িতে ডিনার খেয়ে আধ ঘন্টা হলো ফিরেছি হোটেলে। শহরের প্রান্তে সমুদ্রের ধারে পৃথিবীর বহু বিখ্যাত হোটেলকে হার মানানো এই গ্র্যান্ড হোটেল। আমন্ত্রিতরা সকলেই এখানে উঠেছেন। আমাকে দেওয়া হয়েছে একটি বিশাল সুসজ্জিত সুইট, নম্বর 777। আমার সেক্রেটারি নকুর বিশ্বাস একই তলায় আছেন 712 নম্বর সিঙ্গেল রুমে, মানে 712 নম্বর সিঙ্গেল রুমে। এখানকার কর্তৃপক্ষদের সঙ্গে ক্রোল ও সন্ডার্সও গিয়েছিল এয়ারপোর্টে আমাকে রিসিভ করতে। সেখানেই নকুরবাবুর সঙ্গে ওদের আলাপ করিয়ে দিই। ক্রোলের সঙ্গে পরিচয় হতেই নকুরবাবু জার্মান ভদ্রলোকটির দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে বললেন, আল্পস, বাভারিয়ান আল্পস, 1932, you and two young men climbing, then slipping, then উফ, very bad. ক্রোল দেখি মুখ হাঁ করে সম্মোহিতের মতো চেয়ে আছে নকুরবাবুর দিকে। তারপর আর থাকতে না পেরে জার্মান ভাষাতেই চেঁচিয়ে উঠল। আমার পা হড়কে গিয়েছিল। আমাকে বাঁচাতে গিয়ে হারম্যান ও কার্ল দুজনেরই প্রাণ যায়। কথাটা বাংলায় অনুবাদ করে দিতে নকুরবাবুও বাংলায় বললেন। দৃশ্যটা ভেসে উঠল চোখের সামনে। বলতে চাইনি, বড় মর্মান্তিক ঘটনা ওর জীবনের। বলা বাহুল্য, ক্রোলকে আমার আর নিজের মুখে কিছু বলতে হয়নি। আমি জানি সন্ডার্স এ ধরনের ক্ষমতা সম্পর্কে বেশ খানিকটা সন্দেহ পোষণ করে। সে প্রথমে কোনো মন্তব্য করেনি। এয়ারপোর্ট থেকে ফেরার পথে গাড়িতে আমার পাশে বসে একবার শুধু জিজ্ঞেস করল, ক্রোলের যুবা বয়সের এ ঘটনাটা তুমি জানতে? আমি মাথা নেড়ে না বললাম। এরপরে আর এ নিয়ে কোনো কথা হয়নি। আজ ডিনারে প্রফেসর রড্রিগেজের সেক্রেটারি মিস্টার লোবোর সঙ্গে আলাপ হলো। এখানকার অনেকেরই গায়ের রং যাকে বলে উজ্জ্বল শ্যামবর্ণ, আর চোখের মণি এবং মাথার চুল কালো। মিস্টার লোবো এর ব্যতিক্রম নন। বেশ চালাকচতুর ভদ্রলোক, ইংরেজিটাও মোটামুটি ভালো জানেন। ঘণ্টাখানেক আলাপেই আমাদের সঙ্গে বেশ মিশে গেছেন। তাকে বললাম যে আমাদের খুব ইচ্ছে কনফারেন্সের পর ব্রাজিলের জঙ্গলের কিছুটা অংশ ঘুরে দেখা। নিশ্চয় বললেন মিস্টার লোবো, যদিও বলার ঢঙে কোথাও যেন একটা কৃত্রিমতার আভাস পেলাম। আসলে এরা হয়তো চাইছেন অতিথিদের ব্রাজিলের আধুনিক সভ্যতার নিদর্শনগুলি দেখাতে। আজ আলোচনা সভায় আমি ইংরাজিতে বক্তৃতা দিয়েছিলাম। আমার সেক্রেটারি সে বক্তৃতা সম্পূর্ণটাই শর্ট হ্যান্ডে লিখে রেখেছেন। আমি জানি আজকের দিনে টেপ রেকর্ডারের সাহায্যে বক্তৃতা তুলে রাখাটাই সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য উপায়, কিন্তু নকুরবাবু এত কষ্ট করে পিটম্যান শিখে এসেছেন, তাই মনে হলো তাকে সেটার সদ্ব্যবহার করতে দেওয়াটাই ভালো। আমার আবিষ্কার ও সেই সংক্রান্ত গবেষণার কাগজপত্রের প্রদর্শনীও আজই খুলল। যেসব জিনিস এতকাল গিরিডিতে লোকচক্ষুর অন্তরালে আমার আলমারির মধ্যে পড়েছিল, সেগুলো হঠাৎ আজ পৃথিবীর বিপরীত গোলার্ধে ব্রাজিলের শহরে প্রকাশ্য প্রদর্শনীতে দেখতে কেমন যেন অদ্ভুত লাগছিল। সত্যি বলতে কি একটু যে ভয়ও করছিল না তা নয়, যদিও ব্রাজিল সরকার সংরক্ষণের ব্যবস্থা করেছেন ভালোই। প্রদর্শনীর দরজার বাইরে এবং রাটানটান ইনস্টিটিউটের ফটকে সশস্ত্র পুলিশ, কাজেই ভয়ের কারণ নেই। 12ই অক্টোবর সকাল 6:30। গতকাল বেশ কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেল। কাল লাঞ্চের পর আমি আমার 2 বিদেশি বন্ধু ও সেক্রেটারি সমেত শহর দেখতে বেরিয়েছিলাম। কিছু কেনাকাটা সেরে বিকেলে হোটেলে ফিরে নকুরবাবু তাঁর ঘরে চলে গেলেন। এটা লক্ষ্য করছি যে ঠিক যতটুকু সময় আমার সঙ্গে না থাকলে নয়, তার 1 মিনিটও বেশি থাকেন না ভদ্রলোক। ক্রোল আর সন্ডার্সও আমার ঘরে বসে কফি খেয়ে যে যার ঘরে চলে গেল। কথা হলো স্নান করে 1 ঘন্টার মধ্যে হোটেলের লবিতে জমায়েত হয়ে একসঙ্গে যাব এখানকার এক সঙ্গীতানুষ্ঠানে। ব্রাজিলের কফির তুলনা নেই, তাই আমি নিজের জন্যে সবে আরেক পেয়ালা ঢেলেছি, এমন সময় টেলিফোনটা বেজে উঠল।
হ্যালো বলাতে উল্টো দিক থেকেই বাজখাই গলায় প্রশ্ন এলো, ইজ দ্যাট প্রফেসর শঙ্কু? আমি জানালাম, আমিই সেই ব্যক্তি। দিস ইজ সলোমন ব্লুমগার্টেন। নামটা মনে পড়ে গেল। ইনিই গিরিটিতে চিঠি লিখে আমার 3টে আবিষ্কারের পেটেন্ট সত্ত্ব কেনার প্রস্তাব দিয়েছিলেন। চিনতে পেরেছ আমাকে? প্রশ্ন করলেন ভদ্রলোক। বিলক্ষণ। একবার আসতে পারি কি? আমি এই হোটেলের লবি থেকেই ফোন করছি। আমার মুশকিল হচ্ছে কি, এসব অবস্থায় সরাসরি কিছুতেই না বলতে পারি না, যদিও জানি এর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। অগত্যা ভদ্রলোককে আসতেই বলতে হলো। মিনিট 3 পরে যিনি আমার ঘরে প্রবেশ করলেন, ঠিক তেমন একজন মানুষকে আর কখনো দেখেছি বলে মনে পড়ে না। ভাগ্যের তৃতীয় ব্যক্তি কেউ নেই ঘরে। থাকলে সব দিক দিয়েই প্রমাণ সাইজের প্রায় দেড়া এই মানুষটির পাশে আমার মতো একজন মিনি মানুষকে দেখে তিনি কখনোই হাসি সংবরণ করতে পারতেন না। দাঁড়ানো অবস্থায় এনার মুখের দিকে চেয়ে কথা বলা আমার পক্ষে অসম্ভব। তাই করমর্দনের ঠেলা কোনো মতে সামলে বললাম, বসুন মিস্টার ব্লুমগার্টেন, কল মি সল। চোখের সামনে থেকে পাহাড় সরে গেল। ভদ্রলোক আসন গ্রহণ করেছেন। কল মি সল, আবার বললেন ভদ্রলোক, অ্যান্ড আই উইল কল ইউ শ্যাঙ্ক ইফ ইউ ডোন্ট মাইন্ড। সল অ্যান্ড শ্যাঙ্ক, সলোমন ও শঙ্কু। এত চট সৌহার্দ্যের প্রয়োজন কি জানি না, তবে এটা জানি যে এ ধরনের প্রস্তাবে হ্যাঁ বলা ছাড়া গতি নেই। বললাম, বলো সল, কি করতে পারি তোমার জন্য? তোমাকে তো বলেইছি চিঠিতে, সেই একই প্রস্তাব আবার করতে এসেছি আমি। আজ তোমার প্রদর্শনী দেখতে গিয়েছিলাম। কিছু মনে করো না, তোমার এই সব আশ্চর্য আবিষ্কার বিশ্বের কাছে গোপন রেখে তুমি অত্যন্ত স্বার্থপর কাজ করেছ। দানবাকৃতির মানুষটি বসে পড়াতে আমার স্বাভাবিক মনের জোর অনেকটা ফিরে এসেছে। বললাম, তুমি কি মানব কল্যাণের জন্য এতই ব্যগ্র? আমার তো মনে হয় তুমি আবিষ্কারগুলোর ব্যবসার দিকটাই দেখছো, তাই নয় কি? মুহূর্তের জন্য সলোমন ব্লুমগার্টেনের লোমশ ভুরু দুটোর নিচে নেমে এসে চোখ দুটোকে প্রায় ঢেকে ফেলে আবার তখনই যথাস্থানে ফিরে গেল। আমি ব্যবসায়ী শ্যাঙ্ক, তাই ব্যবসার দিকটা দেখব, তাতে আশ্চর্যের কি? কিন্তু তোমাকে বঞ্চিত করে তো নয়। তোমাকে আমি $1,00,000 দিতে প্রস্তুত আছি ওই 3টি আবিষ্কারের সত্ত্বের জন্য। চেক বই আমার সঙ্গে আছে। নগদ টাকা চাও তাও দিতে পারি, তবে এতগুলো টাকা সঙ্গে নিয়ে তোমারই অসুবিধে হবে। আমি মাথা নাড়লাম। চিঠিতে যে কথা বলেছিলাম সেটাই আবার বললাম যে আমার এই জিনিসগুলোর কোনোটাই মেশিনের সাহায্যে কারখানায় তৈরি করা সম্ভব নয়। গভীর সন্দেহের দৃষ্টিতে ব্লুমগার্টেন বেশ কিছুক্ষণ সটান আমার দিকে চেয়ে রইলেন। তারপর গুরুগম্ভীর স্বরে বললেন 4টি ইংরেজি শব্দ, আই ডোন্ট বিলিভ ইউ। তাহলে আর কি করা যায় বলো? আই ক্যান ডাবল মাই প্রাইস শ্যাঙ্ক। কি মুশকিল! লোকটাকে কি করে বোঝাই যে আমি দিব্যি আছি, আমার আর টাকার দরকার নেই। 1 লক্ষের জায়গায় 20 লাখ পেলেও আমি সত্ত্ব বিক্রি করব না। ভদ্রলোক কি যেন বলতে যাচ্ছিলেন, এমন সময় কলিং বেল বেজে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দেখি আমার সেক্রেটারি ভারী কিন্তু ভাব করে ভদ্রলোক ঘরে ঢুকে এলেন। কাল সকালের প্রোগ্রামটা, এইটুকু বলে ব্লুমগার্টেনের দিকে চোখ পড়াতে নকুরবাবু হঠাৎ কথার খেই হারিয়ে ফেললেন। ভারী অস্বস্তিকর পরিস্থিতি। ব্লুমগার্টেনকে হঠাৎ দেখলে অনেকেরই কথার খেই হারিয়ে যায় বা যেতে পারে, কিন্তু নকুরবাবু যেন শুধু হারাননি, সেই সঙ্গে কিছু যেন পেয়েছেনও তিনি। কালকের প্রোগ্রামের কথা জানতে চাইছিলেন কি? পরিস্থিতিটাকে একটু সহজ করার জন্য প্রশ্নটা করলাম আমি। প্রশ্নের উত্তরে যে কথাটা নকুরবাবুর মুখ দিয়ে বেরোলো সেটা বর্তমান ক্ষেত্রে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। ব্লুমগার্টেনের দিক থেকে চোখ না সরিয়েই ভদ্রলোক মৃদু স্বরে দুবার
এলডোরাডো কথাটা উচ্চারণ করে কেমন যেন হতভম্বভাবে ঘর থেকে বেরিয়ে গেলেন। হু ওয়াজ দ্যাট ম্যান? আমি দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গেই প্রশ্নটা করলেন সলোমন ব্লুমগার্টেন। আমি বললাম, আমার সেক্রেটারি। এলডোরাডো কথাটা বলল কেন হঠাৎ? ব্লুমগার্টেনের ধাঁধালো ভাবটা আমার কাছে অস্বাভাবিক বলে মনে হচ্ছে। বললাম, দক্ষিণ আমেরিকা সম্বন্ধে পড়াশোনা করছেন ভদ্রলোক, কাজেই এলডোরাডো নামটা জানা কিছুই আশ্চর্য নয়। সোনার শহর এলডোরাডোর কিংবদন্তির কথা কে না জানে। 16 শতাব্দীতে স্পেন থেকে কোর্টেজের সৈন্য দক্ষিণ আমেরিকায় এসে স্থানীয় অধিবাসীদের যুদ্ধে হারিয়ে এদেশে স্পেনের আধিপত্য বিস্তার করে। তখনই এখানকার উপজাতিদের মুখে এলডোরাডোর কথা শোনে স্পেনীয়রা, আর তখন থেকেই এ নাম চুম্বকের মতো আকর্ষণ করে ধনলিপ্সু পর্যটকদের। ইংল্যান্ডের স্যার ওয়াল্টার র্যালে পর্যন্ত এলডোরাডোর টানে নৌবহর নিয়ে হাজির হয়েছিলেন এই দেশে। কিন্তু এলডোরাডো চিরকালই অন্বেষণকারীদের ফাঁকি দিয়ে এসেছে। পেরু, বলিভিয়া, কলম্বিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আমেরিকার কোনো দেশেই এলডোরাডোর কোনো সন্ধান মেলেনি। ব্লুমগার্টেন হতবাক হয়ে টেবিল ল্যাম্পের দিকে চেয়ে রয়েছে দেখে আমি বাধ্য হয়েই বললাম, আমাকে বেরোতে হবে একটু পরেই, কাজেই তোমার যদি আর কিছু বলার না থাকে তাহলে। ভারতীয়রা তো জাদু জানে, আমার কথা চাপা দিয়ে প্রশ্ন করল ব্লুমগার্টেন। আমিও হেসে বললাম, তাই যদি হতো তাহলে ভারতে এত দারিদ্র থাকতো কি? জাদু জানলেও নিজেদের অবস্থার উন্নতি করার জাদু তারা নিশ্চয়ই জানে না। সে তো তোমাকে দিয়েই বুঝতে পারছি, ব্যঙ্গের সুরে পড়ল ব্লুমগার্টেন। যে দেশের লোক টাকা হাতে তুলে দিলেও সে টাকা নেয় না, সে দেশ গরিব থাকতে বাধ্য। কিন্তু ব্লুমগার্টেন আবার চুপ, আবার অন্যমনস্ক। আমার আবার অসহায় ভাব, এ লোকটাকে তাড়ানোর রাস্তা খুঁজে পাচ্ছি না। জাদুর কথা বলছি এই কারণে, বলল ব্লুমগার্টেন। আমার যে মুহূর্তে এলডোরাডো কথাটা মনে হয়েছে সেই মুহূর্তের নামটা কানে এলো ওই ভদ্রলোকের মুখ থেকে। আজ থেকে 200 বছর আগে আমার পূর্বপুরুষেরা পরপর 3 পুরুষ ধরে উত্তর আমেরিকা থেকে এদেশে পাড়ি দিয়েছে এলডোরাডোর সন্ধানে। আমি নিজে 2 বার এসেছি যুবা বয়সে। পেরু, বলিভিয়া, গুইয়ানা, ইকুয়েডর, ভেনেজুয়েলা, কোনো দেশে খোঁজা বাদ দিইনি। শেষে ব্রাজিলে এসে জঙ্গলে ঘুরে ব্যারাম বাঁধিয়ে বাধ্য হয়ে এলডোরাডোর মায়া ত্যাগ করে দেশে ফিরে যাই। আজ এতদিন পরে আবার ব্রাজিলে এসে কাল থেকে মাঝে মাঝে এলডোরাডোর কথাটা মনে পড়ে যাচ্ছে। আর আজ আমি কোনো মন্তব্য করলাম না। ব্লুমগার্টেনও উঠে পড়ল, বলল, আমি ম্যারিনা হোটেলে আছি, যদি মত পরিবর্তন করো তো আমাকে জানিও। ক্রোল আর সন্ডার্স দুজনকে ঘটনাটা বলতে তারা দুজনেই রেগে আগুন। সন্ডার্স বলল, তুমি অতিরিক্ত রকম ভদ্র, তাই এই সব লোকের ঔদ্ধত্য হজম করো। এবার এলে আমাদের একটা ফোন করে দিও, আমরা এসে যা করার করব। এর পরের ঘটনাটা ঘটল মাঝরাত্রিরে। পরে ঘড়ি দেখে জেনেছিলাম তখন 2:15। ঘুম ভাঙল কলিং বেলের শব্দে। বিদেশ বিভুঁইয়ে এত রাত্রিরে আমার ঘরে কে আসতে পারে? দরজা খুলে দেখি শ্রীমান নকুর বিশ্বাস, ফ্যাকাশে মুখ, ত্রস্ত ভাব। অপরাধ নেবেন না তিলুবাবু, কিন্তু না এসে পারলাম না। ভদ্রলোকের চেহারাটা ভালো লাগছিল না, তাই বললাম, আগে বসুন, তারপর কথা হবে। ভদ্রলোকের চেহারাটা ভালো লাগছিল না, তাই বললাম, আগে বসুন, তারপর কথা হবে। সোফায় বসেই নকুরবাবু বললেন, কপি হয়ে গেল। কপি? কিসের কপি? এত রাত্রিরে এসব কি বলতে এসেছেন ভদ্রলোক? যন্ত্রটার নাম জানি না, বলে চললেন নকুরবাবু। তবে চোখের সামনে দেখতে পেলাম একটা বাক্সর মতো জিনিস, ভিতরে আলো জ্বলছে, ওপরে একটা কাচ, একটা কাগজ পুড়ে দেওয়া হলো যন্ত্রে। তারপর একটা হাতল ঘোরাতেই কাগজের লেখা অন্য একটা কাগজে হুবহু নকল হয়ে বেরিয়ে এলো। শুনে মনে হলো ভদ্রলোক
জেরক্স ডুপ্লিকেটিং যন্ত্রের কথা বলছেন। কী কাগজ ছাপা হলো? প্রশ্ন করলাম আমি। নকুরবাবু দ্রুত নিঃশ্বাস ফেলছেন আর নিচ্ছেন। একটা আতঙ্কের ভাব দেখা দিয়েছে মুখে। কি ছাপা হলো? আবার জিজ্ঞেস করলাম। নকুরবাবু এবার মুখ তুলে চাইলেন আমার দিকে, সংশয়াকুল দৃষ্টি। আপনার আবিষ্কারের সব ফর্মুলা। চাপা গলায় দৃষ্টি বিস্ফারিত করে বললেন নকুরবাবু। আমি না হেসে পারলাম না। আপনি এই বলতে এসেছেন এত রাত্রিরে? আমার ফর্মুলা প্রদর্শনীর ঘর থেকে বেরোবে কি করে? সে তো ব্যাংক থেকে টাকা চুরি হয় না, দলিল চুরি হয় না, প্রায় ধমকের সুরে বললেন নকুরবাবু। আর ইনি যে ঘরের লোক, ঘরের লোককে পুলিশই বা আটকাবে কেন? ঘরের লোক? ঘরের লোক তিলুবাবু, মিস্টার লোবো। আমার মনে হলো ভয়ঙ্কর আবোল তাবোল বকছেন নকুরবাবু। বললাম, এসব কি আপনি স্বপ্নে দেখলেন? স্বপ্ন নয়, গলার স্বর 3 ধাপ চড়িয়ে বললেন নকুরবাবু। চোখের সামনে জলজ্যান্ত দেখতে পেলাম এই 10 মিনিট আগে। হাতে টর্চ নিয়ে ঢুকলেন মিস্টার লোবো। নিজে চাবি দিয়ে প্রদর্শনীর ঘরের দরজা খুলে। প্রহরী চুপ করে দাঁড়িয়ে দেখছে। লোবো সোজা চলে গেলেন একটা বিশেষ টেবিলের দিকে, যেটার কাচের ঢাকনার তলায় আপনার খাতাপত্তর রয়েছে। ঢাকনা তুলে 2টো খাতা বার করলেন মিস্টার লোবো। তারপর অন্য দরজা দিয়ে বেরিয়ে একটা প্যাসেজের মধ্যে দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে ওপরের তলার একটা আপিস ঘরে গিয়ে ঢুকলেন। সেইখানে রয়েছে এই যন্ত্র। কি নাম এই যন্ত্রের তিলুবাবু? জেরক্স। যথাসম্ভব শান্ত স্বরে বললাম আমি। কেন যেন নকুরবাবুর কথাটা আর অবিশ্বাস করতে পারছি না। কিন্তু মিস্টার লোবো, আপনার ঘুমের ব্যাঘাত করার জন্য আমি অত্যন্ত লজ্জিত তিলুবাবু। আবার সেই খুব চেনা কুণ্ঠার ভাব করে বললেন নকুর বিশ্বাস। কিন্তু খবরটা আপনাকে না দিয়ে পারলাম না। অবশ্যই আমি যখন রয়েছি তখন আপনার যাতে ক্ষতি না হয় তার জন্য যথাসাধ্য চেষ্টা করব। যেটা ঘটতে যাচ্ছে সেটা আগে থাকতে জানতে পারলে একটা মস্ত সুবিধে তো। আসলে নতুন জায়গায় এসে মনটাকে ঠিক সংহত করতে পারছিলাম না, তাই লোবোবাবুর ঘটনাটা আগে থেকে জানতে পারিনি। কেবল বুঝেছিলাম আপনার একটা বিপদ হবে সাও পাওলোতে। নকুরবাবু আবার ক্ষমা চেয়ে বিদায় নিয়ে চলে গেলেন, আর আমিও চিন্তিতভাবে এসে বিছানায় শুলাম। আমার মধ্যে নকুরবাবুর মতো অতিপ্রাকৃত ক্ষমতা না থাকলেও এটা বেশ বুঝতে পারছি যে লোবোর মতো লোকের পক্ষে নিজে থেকে এই জিনিস করা সম্ভব নয়। তার পিছনে অন্য লোক আছে, পয়সাওয়ালা লোক। ভাবলে একজনের কথাই মনে হয়, সলোমন ব্লুমগার্টেন।